ফেব্রুয়ারির নির্বাচনের নতুন হাওয়া গায়ে মেখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পাড়ি জমিয়েছিলেন সুদূর মালয়েশিয়া ও চীনের পথে। জুন মাসের ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সেই সফরের প্রতিটি মুহূর্ত যেন ছিল উত্তেজনায় ঠাসা আর নতুন সম্ভাবনার অলিগলি খোঁজার এক নিরন্তর প্রয়াস। মালয়েশিয়ার রাজকীয় অভ্যর্থনা থেকে শুরু করে চীনের গ্রেট হলের গাম্ভীর্য, সবকিছুই বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায়ের ইঙ্গিত বহন করছিল। ঢাকা ছাড়ার সময় প্রধানমন্ত্রীর চোখে মুখে যে আত্মবিশ্বাসের ছাপ ছিল, সফর শেষে তা যেন আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। কুয়ালালামপুর বিমানবন্দরে নামার পরপরই শুরু হয় কূটনৈতিক দৌড়ঝাঁপ আর শ্রমবাজার পুনরুদ্ধারের সেই পুরনো লড়াই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের সেই বৈঠক যেন দুই দেশের সম্পর্কের বরফ গলিয়ে দিল মুহূর্তেই। শ্রমবাজার উন্মুক্ত করার আকুতি আর অনিয়মিত শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধের সুর ছিল বড্ড করুণ। দুই নেতা যখন হাসি মুখে করমর্দন করলেন, তখন যেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশির দীর্ঘশ্বাসের অবসান হওয়ার সুর শোনা যাচ্ছিল। মালয়েশিয়ার উচ্চ প্রযুক্তি আর সেমি কন্ডাক্টর খাতের উন্নয়নের গল্প তারেক রহমান যখন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, তখন তার মাথায় ঘুরছিল বাংলাদেশের উন্নয়নের নকশা। ডিজিটাল অর্থনীতি আর হালাল শিল্পের প্রসারে দুই দেশের যৌথ উদ্যোগের যে প্রতিশ্রুতি, তা যেন বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের হাতছানি। দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনের প্রতিটি শব্দে ছিল বন্ধুত্বের উষ্ণতা আর পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। সফরের সেই পর্যায়ে মালয়েশিয়ার মাটি থেকে তারেক রহমান যে বার্তা দিয়েছিলেন, তাতে স্পষ্ট ছিল এক নতুন বাংলাদেশের রূপরেখা। মালয়েশিয়ার পর্ব চুকিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা যখন বেইজিং এর দিকে রওনা হলেন, তখন বাতাসে বইছিল উত্তেজনার পারদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সেই বৈঠকের অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। চীন মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোরের স্বপ্ন যখন টেবিলের ওপর উঠে এলো, তখন যেন বেইজিং এর প্রেক্ষাপটটাই বদলে গেল। বন্দর আধুনিকায়ন থেকে শুরু করে সেমিকন্ডাক্টর খাতে চীনের বিনিয়োগের প্রতিশ্রুতি যেন বাংলাদেশের অর্থনীতির মরা গাঙে জোয়ার এনে দিল। সফরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তিস্তা মহাপরিকল্পনা, যা নিয়ে দেশের ভেতর ছিল তীব্র কৌতূহল ও নানা সমীকরণ। সরাসরি কোনো চুক্তি স্বাক্ষরিত না হলেও চীন তার ক্ষমতা অনুযায়ী সহায়তার যে আশ্বাস দিল, তা এক বিশাল কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, এই আশ্বাস পাওয়ার অর্থ হলো তিস্তার পানি নিয়ে যে জটিল রাজনীতি, তাতে নতুন মোড় ঘুরতে শুরু করেছে। দুই দেশের বিশেষজ্ঞ দল এখন সম্ভাব্যতা যাচাইয়ের দৌড়ে নেমে পড়বে, যা তিস্তা অঞ্চলের মানুষের মনে নতুন করে আশার প্রদীপ জ্বালাবে। পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতে 2+2 সমঝোতার খবর যখন প্রকাশ্যে এলো, তখন তা যেন ভূ রাজনৈতিক মহলে এক মৃদু ভূমিকম্প সৃষ্টি করলো। প্রথমবারের মতো চীনের সাথে বাংলাদেশের এমন উচ্চ পর্যায়ের কৌশলগত বোঝাপড়া নিশ্চিতভাবেই দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এক নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন যখন সংবাদ সম্মেলনে এই সাফল্যের কথা জানালেন, তখন তার কণ্ঠে ছিল তৃপ্তির সুর। এই আন্ডারস্ট্যান্ডিং এর প্রতিটি অক্ষর যেন ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে এই সফরের বর্ণনা দিলেন, তখন তার বক্তব্যে ছিল বিনয়ের সাথে অর্জনের আত্মতৃপ্তি। তিনি বারবার মনে করিয়ে দিলেন, যা কিছু অর্জিত হয়েছে তা কেবল তার নয়, বরং গোটা বাংলাদেশের মানুষের স্বার্থে। মালয়েশিয়া ও চীনের সাথে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরের যে ফিরিস্তি তিনি সংসদে পেশ করলেন, তা যেন বিরোধী ও সরকার দলীয় সব সদস্যকেই মন্ত্রমুগ্ধ করে রাখল। সংসদ জুড়ে যখন ধন্যবাদ প্রস্তাব গৃহীত হলো, তখন প্রধানমন্ত্রীর মুখে ছিল এক শান্ত বিজয়ের হাসি। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা পরবর্তী অস্থির সময় কাটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর এই সফর বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের জন্য এক অভাবনীয় অক্সিজেন। মুন্সি ফয়েজ আহমেদের মতো অভিজ্ঞ কূটনীতিকরা বলছেন, সফরের টাইমিং ছিল নিখুঁত এবং এর মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া গেছে যে বাংলাদেশ এখন স্থির ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দ্বিধা ছাড়াই বলা যায়, এই সফর কেবল কয়েকটা চুক্তি বা সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে নতুন করে জানান দেওয়ার এক সাহসী মঞ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনৈতিক মিশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা আর চীনের শিল্প স্থানান্তর প্রক্রিয়ায় বাংলাদেশকে যুক্ত করা। তিনি যখন বেইজিং এর বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরছিলেন, তখন যেন তিনি এক দক্ষ ব্যবসায়ীর মতোই দর কষাকষি করছিলেন। তার এই উদ্যম আর আলোচনার ভাষা দেখে
অনেকেই মনে করছেন বাংলাদেশ হয়তো এবার তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অবশ্য ভারত ও পশ্চিমের দেশগুলোর উদ্বেগের বিষয়টিও রাজনৈতিক বিশ্লেষকদের এড়িয়ে যায়নি, যা নিয়ে তারেক রহমানকে করতে হয়েছে সূক্ষ্ম সব কূটনৈতিক চাল। অধ্যাপক ফরিদ হোসেনের মতো সমাজবিজ্ঞানীরা মনে করছেন এই চ্যালেঞ্জ মোকাবেলাই হবে তারেক সরকারের পরবর্তী কয়েক বছরের আসল পরীক্ষা। মালয়েশিয়ার মডেল অনুসরণ করে বাংলাদেশে সেমি কন্ডাক্টর শিল্প গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তা বাস্তবায়ন করা যেমন কঠিন, তেমনি তা সফল হলে দেশের ভাগ্য বদলে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। সফরের প্রতিটি মুহূর্তের ভিডিও চিত্র যখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল, তখন বাংলাদেশের আপামর জনসাধারণ সেই ডিজিটাল প্রযুক্তির কল্যাণে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। বেইজিং এর রাজকীয় ভোজসভা থেকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা পর্যন্ত প্রতিটি ফ্রেম ছিল তারেক রহমানের নতুন নেতৃত্বের প্রমাণপত্র। এই সফর প্রমাণ করেছে যে বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর কেবল একটি দর্শক দেশ নয়, বরং আলোচনার টেবিলে সমান অংশীদার। সফলতার এই জোয়ারের মাঝেও কিছু মানুষ শঙ্কা প্রকাশ করছেন তিস্তা প্রকল্পের বাস্তবায়ন এবং সামরিক সরঞ্জাম কেনার বিষয় নিয়ে। তবে তারেক রহমানের পক্ষ থেকে বারবারই দেওয়া হয়েছে ধৈর্য ধরার বার্তা, কারণ বড় কোনো লক্ষ্য অর্জনে যে সময় লাগে তা তিনি জানেন ভালোভাবেই। সব মিলিয়ে তার এই প্রথম বিদেশ সফরটি কেবল সফলই হয়নি, বরং ভবিষ্যতের জন্য এক বিশাল প্রত্যাশার আকাশ তৈরি করেছে। সংসদে তারেক রহমানের বক্তব্যের সেই মুহূর্তটি এখনো অনেকের চোখে ভাসছে, যেখানে তিনি বিনম্রভাবে বলেছিলেন এই অর্জনের মালিক বাংলাদেশের সাধারণ মানুষ। রাজনীতির কূট কৌশল পেরিয়ে তিনি যেন হৃদয়ের টানেই মানুষের সাথে একাত্ম হতে চেয়েছেন প্রতিটি সফরে। সমালোচকদের কঠোর ভাষা বা প্রতিপক্ষের তির্যক মন্তব্য কোনো কিছুই যেন তার এই সফরের সাফল্যের দুটিকে ম্লান করতে পারেনি। সফরের প্রতিটি সমঝোতা স্মারক যখন সরকারি দপ্তরে বাস্তবায়নের অপেক্ষায়, তখন বাংলাদেশের আমলাতন্ত্রেও লেগেছে নতুন কর্মচাঞ্চল্যের হাওয়া। বন্দর আধুনিকায়ন থেকে শুরু করে হালাল শিল্প, সব ক্ষেত্রেই যেন এখন গতি আনার নির্দেশে মুখর প্রশাসন। প্রধানমন্ত্রীর এই সফর কেবল রাষ্ট্রপ্রধানদের বৈঠক ছিল না, এটি ছিল একটি স্বপ্নের বাস্তবায়নের নীল নকশা প্রণয়নের উদ্যোগ। মালয়েশিয়া ও চীনের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর সেই বৈঠকের রেশ এখনো রয়ে গেছে কূটনৈতিক পাড়ায়। প্রতিটি চুক্তির প্রতিটি ধারা এখন নতুন করে বিশ্লেষণের টেবিলে, যেন দেশের স্বার্থে একটি বিন্দুও মিস না হয়। তারেক রহমান যেভাবে প্রতিটি চুক্তিকে বাংলাদেশের অর্থনীতির সাথে জুড়ে দিয়েছেন, তাতে করে উন্নয়নের এক নতুন রোডম্যাপ পরিষ্কার হয়ে উঠেছে। এখন দেখার অপেক্ষা এই সমঝোতাগুলো কতটা দ্রুত বাস্তব রূপ পায় এবং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তার কতটুকু প্রতিফলন করে। বিশ্লেষকরা সতর্ক করছেন, কূটনৈতিক সফলতা তখনই স্থায়ী হয় যখন তা বাস্তব উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও নিশ্চয়ই জানেন, কেবল চুক্তির কাগজে নাম থাকলেই হয় না, তার বাস্তবায়ন হলো নেতৃত্বের আসল পরীক্ষা। এই সফরের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এসেছে এক নতুন মেরুকরণ, যেখানে উন্নয়নের প্রশ্নে সব পক্ষই যেন অনেকটা নমনীয়। বিরোধী দলের কণ্ঠস্বরেও এখন শোনা যায় দেশের স্বার্থে ঐক্যমত্যের সুর, যা দীর্ঘদিনের অস্থির রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। প্রধানমন্ত্রীর এই সফর হয়তো কেবল দেশের বাইরেই সফল হয়নি, দেশের ভেতরের রাজনৈতিক সংস্কৃতিকেও কিছুটা বদলে দিয়েছে। চীন কেন বাংলাদেশ থেকে কাঁঠাল বা কৃষি পণ্য নিতে চায়, এমন সব প্রশ্নের উত্তরের ভেতর দিয়েই লুকিয়ে আছে অর্থনৈতিক সম্পর্কের নতুন সেই বুনন। বাংলাদেশের উৎপাদিত পণ্য যখন চীনের বিশাল বাজারে জায়গা করে নেবে, তখনই সফরের প্রকৃত সার্থকতা প্রমাণিত হবে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী পরিকল্পনা যেন সফল হয়, সেই অপেক্ষায় আছে গোটা দেশ। মালয়েশিয়া থেকে ফিরে আসার সময় যে স্বপ্নগুলো প্রধানমন্ত্রী বুক পকেটে করে নিয়ে এসেছিলেন, তা এখন বাস্তবের মুখ দেখার প্রতীক্ষায়। হাজার হাজার বাংলাদেশি প্রবাসীর নতুন করে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা এই সফরের অন্যতম বড় প্রাপ্তি। যখন হাজার হাজার শ্রমিক বৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার স্বপ্ন দেখবেন, তখন এই সফরটি তাদের কাছে হয়ে উঠবে আশার বাতিঘর।